বাবা, মাকে এভাবে আর মেরো না। আমি মাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব আজকের মধ্যেই। মাকে ছেড়ে দেন আপনি। আমি আপনার পায়ে পড়ি, আপনি আপনার নতুন বউকে নিয়ে থাকেন। আমরা মা মেয়ে চলে যাব। কান্না করতে করতে বাবার পা ধরে কাকুতি মিনতি করছে আঁচল। কিন্তু নিষ্ঠুর বাবা আঁচলের কথা যেন কানেই তুলছে না। কোমর থেকে বেল্ট খুলে আঘাত করছে নয়না বেগমকে। হাত তিনি ব্যথায় চিৎকার করতে থাকে। পাশেই দাঁড়িয়ে আছে আঁচলের সৎমা মেহের। বেল্টের আঘাতে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলে নয়না বেগম। রাগে গুজগুজ করতে করতে অন্য রুমে চলে গেল আঁচলের বাবা রজিব সাহেব। জ্ঞানহীন নিথর দেহটা পড়ে আছে মেঝেতে। আঁচল কান্না করতে করতে তার মাকে নিজের বুকে জড়িয়ে রাখে। রাজীব সাহেবের পিছনে চলে যায় আঁচলের নতুন সৎমা। তাদের সংসার আগে এমন ছিল না। হাসি খুশিতে ভরে ছিল এই সংসার। রাজীব সাহেব ভালোবেসে বিয়ে করেন নয়না বেগমকে। তাদের বিয়ের 2 বছরের মাথায় জন্মগ্রহণ করে আঁচল। খুব ভালোই ছিল তাদের জীবন। কিন্তু হঠাৎ করে কয়েকদিন আগে রাজীব সাহেব বিয়ে করে নিয়ে আসে মেহেরকে, পরিবারের কাউকে না জানিয়ে। যেখানে দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়, সেখানে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করেননি রাজীব সাহেব। মেহের এই সংসারের আসার পর থেকে শুরু হয় রাজীব সাহেবের অত্যাচার। রাজীব সাহেবের আচরণ কেমন যেন পাল্টে গিয়েছে। রাজীব সাহেব যে মেয়েকে কখনো বকাঝকা করেনি, আর সেই মেয়ের গায়ে হাত তুলতেও তার হাত কাঁপে না আজকাল। যে স্ত্রীর সাথে কখনো রাগী কণ্ঠে কথা বলেনি, সেই স্ত্রীকে আজকে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছে। এদিকে আঁচল তার মায়ের জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু জ্ঞান ফিরে আসছে না। একা মেয়ে কি করবে বুঝতে পারছে না। বাবার এমন অত্যাচার যেন কিছুতেই মেনে নিতে পারছে না আঁচল। আঁচল আর কোনো উপায় না পেয়ে তার বাবার রুমে ধরে গেল। রাজীব সাহেব রুমের ভিতরে বসে সিগারেট খাচ্ছে। আঁচলকে রুমের ভিতরে আসতে দেখে আধ খাওয়া সিগারেটটা পা দিয়ে মাটিতে মারিয়ে দাঁড়িয়ে যায় রাজীব সাহেব। তুই আমার রুমে কেন এসেছিস? বাবা, মায়ের অবস্থা ভালো না। মা অজ্ঞান হয়ে গিয়েছে, জ্ঞান ফিরছে না। মাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আমাকে একটু সাহায্য করুন। আমি পারবো না। তোর মা কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে। এখন আমার সামনে থেকে চলে যা। বাবা, একদম চুপ। আমি আজকের পর থেকে তোর বাবা না। আমার সামনে থেকে চলে যা, না হলে তোর অবস্থাও তোর মায়ের মতোই হবে। বাহ, আপনি অনেক পরিবর্তন হয়ে গিয়েছেন। একটা বাহিরের মহিলার জন্য আজ আপনি আমাদের সাথে এমন ব্যবহার করছেন। আঁচলের কথাটা শুনে মেহের বেগম এসে আঁচলের চুল টেনে ধরে। তুই কি বললি? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলছিস আমি বাহিরের মানুষ? আরে তোরা যে এতদিন খেতে পেয়েছিস সেটাও আমার অবদান। মেহের বেগম এত জোরে আঁচলের চুল টেনে ধরেছে যে আঁচলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে। এটা রাজীব সাহেব লক্ষ্য করে, কিন্তু আজ সে যেন অন্ধ হয়ে গিয়েছে। একটা সময় ছিল যখন আঁচল কান্না করতেন রাজীব সাহেব সহ্য করতে পারতেন না, কিন্তু আজ তার এত পরিবর্তন কেন? সে দেখেও না দেখার ভান করে আছে। আঁচল করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। মেহের আঁচলের চুলের মুঠি ধরে বলল, আজকের মধ্যে তোরা মা মেয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি আমার মাকে নিয়ে এই অবস্থায় কোথায় যাব? আমাদের তো থাকার কোনো জায়গা নেই। জাহান্নামে যা, কিন্তু আমার এই বাড়িতে আর না। এই কথা বলে আঁচলকে ছুঁড়ে ফেলে দেয় মেহের। আঁচল তার বাবার দিকে একবার তাকিয়ে তার মায়ের কাছে চলে গেল। এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে নয়না বেগম। আঁচল তার মায়ের মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসে নয়না বেগমের। মা, আমরা আর এই বাড়িতে থাকবো না। আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। নয়না বেগম কোনো কথা বলতেও পারছে না। অবস্থা খারাপ দেখে আঁচল দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। রাস্তায় সে গাড়ি খুঁজতে শুরু করে। সে একটা সিএনজি দেখে সেটা সামনে দাঁড়িয়ে যায়।
চলন্ত সিএনজির সামনে দাঁড়িয়ে যায়, একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। ড্রাইভার গাড়ি থেকে নেমে এসে বলল, এই মেয়ে, কি হয়েছে তোমার? একটু হলে তো তুমিও মরতে আর আমাকেও মারতে, এভাবে গাড়ির সামনে চলে এলে কেন? আঙ্কেল, আমার মা খুব অসুস্থ, ওনাকে এক্ষুনি একটা হাসপাতালে নিয়ে যেতে হবে, প্লিজ আমাকে সাহায্য করুন। কোথায় তোমার মা? বাসায় আছে। ঠিক আছে, চলো। লোকটা আসলের সাথে বাসার ভেতরে চলে গেল, গিয়ে দেখে নয়না বেগম এখনো মেঝেতে পড়ে আছে। এটা দেখে সে বলল, তোমার মায়ের এই অবস্থা হলো কিভাবে? আপনাকে আমি পরে সব কথা বলবো, আগে আমার মাকে নিয়ে হাসপাতালে চলুন, না হলে আমার মাকে আর বাঁচাতে পারবো না। আসলের কান্না আর নয়না বেগমের অবস্থা দেখে লোকটার মনে মায়া হয়। সে আর কোনো কথা না বলে নয়না বেগমকে কোলে তুলে নিজের গাড়িতে নিয়ে বসায়, তারপর একটা হাসপাতালের সামনে নিয়ে যায়। উনি আবার কোলে তুলে নয়না বেগমকে হাসপাতালের ভিতরে নিয়ে যায়। ডাক্তার নয়না বেগমকে দেখতে থাকে, আর বাহিরে বসে আছে আসল। ড্রাইভার লোকটা আসলের কাছে এসে বলল, তোমার মায়ের এই অবস্থা কে করেছে? আসল এবার লোকটার কাছে সব ঘটনা খুলে বলল। আসলের কথা শুনে লোকটা চুপচাপ হয়ে গেল। কিছুক্ষণের মধ্যে ডাক্তার বেরিয়ে এসে বলল, রোগীর বাড়ির লোক কারা আছে? আসল আর লোকটা উঠে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার ড্রাইভারকে জিজ্ঞেস করলো, আপনি রোগীর কে হন? উনি কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি ভাই হই। আচ্ছা ঠিক আছে, ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওইগুলা কিনে নেবেন বাহিরে থেকে। কয়েকদিন রেস্ট করলে উনি সুস্থ হয়ে যাবেন। এই কথা বলে ডাক্তার চলে গেল। ডাক্তার চলে যাওয়ার পরে আসল চেয়ারের উপর বসে পড়ে। আসলকে এভাবে দেখে লোকটা বলল, কি হলো তোমার? এই অবস্থায় আমি মাকে নিয়ে কোথায় যাব? বাবা আমাদের ওই বাড়িতে যেতে নিষেধ করেছে। কি করব আমি বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা চাইলে আমার বাড়িতে থাকতে পারো, সেখানে আমি একাই থাকি। তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে চলো আমার বাসায়। আসল লোকটার কথা শুনে অনেক খুশি হয়। শেষমেশ তার মাকে রাখার মতো একটা জায়গা হলো। আর আসলের কাছে লোকটাকেও ভালোই মনে হলো, তাই আসল রাজি হয়ে গেল। লোকটা হাসপাতালের সব বিল মিটিয়ে দিয়েছে। তারপর আসল আর তার মাকে নিয়ে চলে গেল তার বাসায় দিকে। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যায় সবাই। ছোট একটা বাসা, কিন্তু রুম আছে 2টা। নয়না বেগমকে একটা রুমের মধ্যে শুইয়ে দেয়। আসল লোকটার কাছে গিয়ে বলল, আপনাকে ধন্যবাদ জানানোর মতো ভাষা আমার জানা নেই। আপনি অপরিচিত একটা মানুষ হয়ে আমাদের অনেক বড় একটা উপকার করছেন। লোকটা একটা রহস্য হাসি দিয়ে বলল, ধন্যবাদ দেওয়ার মতো কিছু করিনি। আচ্ছা, তুমি তোমার মায়ের পাশে থাকো, আমি গিয়ে দেখি কিছু খাবার কিনে নিয়ে আসছে। এই কথা বলে লোকটা চলে গেল। আসল একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার মায়ের পাশে গিয়ে বসে। নয়না বেগম আগের থেকে কিছুটা সুস্থ হয়েছেন। নয়না বেগম উঠে বসতে যাবে, তখনই আসল বলল, মা তুমি উঠছো কেন? আসল এভাবে একজন অপরিচিত মানুষের বাসায় আসা কি ঠিক হলো? ওনাকে আমরা চিনি না, জানি না, যদি আমাদের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। না মা, লোকটা খুব ভালো, উনি আমাকে অনেক সাহায্য করেছে। কিছুক্ষণের মধ্যে লোকটা খাবার নিয়ে আসে। আসল তার মাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। তারপর নয়না বেগম ঘুমিয়ে পড়ে। আসল খাবার খেয়ে তার মায়ের পাশেই শুয়ে পড়ে। লোকটা পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। আসলের চোখে ঘুম নেই। তার অত্যাচারী সৎ মা আর বাবার কথা ভাবছে। এসব ভাবতে আসলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তার হাসি খুশি পরিবার কিভাবে চোখের সামনে নষ্ট হয়ে গেল। বাবার এমন পরিবর্তন যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না আঁচল। এসব ভাবতে ভাবতে সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে আঁচল। আচমকা ঠোঁটের মধ্যে কারোর ঠোঁটের স্পর্শ অনুভব করতে চোখ খুলে
তাকায় আসল। চোখ খুলতে সে চমকে ওঠে, কারণ তার ঠোঁট স্পর্শ করে আছে সেই ড্রাইভার। আসল নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলছে, সে যেন কিছুতেই লোকটার শক্তির সাথে ফিরে উঠছে না। আসলে অনেক চেষ্টা করার পরেও সে কিছুতেই নিজেকে ছাড়িয়ে নিতে পারছে না। ইতিমধ্যে আসলের নড়াচড়ার শব্দে ঘুম ভেঙে যায় নয়না বেগমের। সে দেখে আসলের উপরে লোকটার আসল চেষ্টা করছে তার হাত থেকে বাঁচার জন্য। নয়না বেগম লোকটাকে টান দিয়ে সরিয়ে নেয়। আসল অনেক বেশি ভয় পেয়ে যায়, লোকটা অনেক বেশি জেগে আছে। আসল বলল, আপনি আমাদের এই অবস্থায় দেখে তার সুযোগ নিতে চাইছেন? আজকাল কেউ নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ করে না। আমি শুধু শুধু কেন তোদের জন্য এসব করতে যাব? আমার সাথে বেশি বাড়াবাড়ি করিস না, না হলে মা মেয়ে দুজনেই প্রাণ হারাবি। এখনো সুযোগ আছে। আপনি কি মানুষ? আপনাকে ভালো মানুষ ভেবে আপনার বাসায় এসে সাহায্য চেয়েছি। আমরা আপনার বাসা থেকে চলে যাব। এত সহজে তো আমি তোদের যেতে দিচ্ছি না। আমি এখন তোকে ভোগ করব, তারপর তুই যেখানে খুশি চলে যা। এই কথা বলে লোকটা আবার আসলের দিকে এগিয়ে আসতে থাকে। ভয়ে আসল পিছনে যেতে থাকে। পিছুতে পিছুতে একটা সময় আসলের পিঠ দেয়ালে ঠেকে যায়, আর লোকটাও হিংস্র নজরে আসলের দিকে আসতে থাকে। নয়না বেগম মেয়ের এমন করুণ অবস্থা দেখে পাশে থাকা একটা বটির দিকে চোখ যায়। মেয়েকে এই রাক্ষসের হাত থেকে বাঁচাতে হবে। সে দৌড়ে গিয়ে বটি দিয়ে লোকটাকে পিছনে দাঁড়িয়ে গায়ের সব শক্তি দিয়ে একটা আঘাত করতে লোকটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এতে করে আসলও ভয় পেয়ে যায়। নয়না বেগম মেয়েকে বাঁচাতে গিয়ে খুন করে ফেলেছে। মা, তুমি এটা কি করলে? লোকটা তো মারা গিয়েছে। এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, না হলে তো লোকটা তোর সর্বনাশ করে ফেলতো। আমি মা হয়ে সেটা কিভাবে সহ্য করতাম? এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে এখনই আমাদের এই শহর ছেড়ে পালাতে হবে, না হলে যে কোনো সময় পুলিশ আমাদের ধরে ফেলবে। হ্যাঁ, এবার মা মেয়ে দুজনে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে। কোথায় যাবে দুজন? কিছুক্ষণের মধ্যেই দিনের আলো ফুটতে শুরু করে। লোকজনও বের হচ্ছে রাস্তায়, তবে তারা হেঁটে যাচ্ছে কোনো দিকে না তাকিয়ে। রাস্তার মধ্যে ইতিমধ্যে গাড়ি চলতে শুরু করে দিয়েছে। দুজন একটা বাসে উঠে বসেছে। কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে দেয়, আর তারা এই শহর ছেড়ে অন্য একটা শহরে চলে যায়, মা মেয়ে দুজনেই। ওইদিকে জানাজানি হয়ে গিয়েছে, লোকটাকে কেউ করে পালিয়ে গিয়েছে। ব্যাপারটা থানা পুলিশ হয়েছে, কিন্তু পুলিশ এখনো জানতে পারেনি এই লোকে আসলে কে করেছে। মা মেয়ে দুজন একটা বাসায় গিয়ে ওঠে। অনেক কষ্ট করে বাসা ম্যানেজ করে তারা একটা রুম নেয়। এখানে বেশ কিছুদিন থাকে। তাদের কাছে যা টাকা ছিল সব টাকা শেষ হয়ে এসেছে। আসল চিন্তা করলো সে যে কোনো একটা চাকরি নিবে, কিন্তু সে কি চাকরি করবে বুঝতে পারছে না। পড়াশোনা অনার্স, কিন্তু সে তো সাথে করে কাগজপত্র কিছু নিয়ে আসেননি। তাদের বাড়িওয়ালা বউ হঠাৎ তাদের রুমে আসে। ভদ্রমহিলা খুব ভালো, কিন্তু তার হাজবেন্ড কেমন যেন। সে সবসময় আসলের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। ব্যাপারটা আসল খেয়াল করে, কিন্তু তেমন একটা গুরুত্ব দেয় না। ভদ্রমহিলা আসলের মায়ের সাথে কথা বলছে, তখন চা নিয়ে আসা আসল। আরে আবার চায়ের কি দরকার ছিল? খালি মুখে যাবেন নাকি? এত কষ্ট করে আসলেন আপনি। আরে দূর আন্টি, আপনাকে একটা কথা বলার ছিল, যদি কিছু মনে না করেন। আচ্ছা বলো। আসলে আন্টি, আমাদের তো আপনারা ছাড়া আর কেউ নেই। আসলে আমার একটা চাকরির খুব প্রয়োজন। যদি একটা চাকরির ব্যবস্থা করে দিতেন খুব উপকার হতো। আচ্ছা, বুঝতে পারছি। তোমার আঙ্কেল বাসায় আসুক, তারপর কথা বলে দেখি। ঠিক আছে আন্টি, অনেক ধন্যবাদ আপনাকে। আরও কিছুক্ষণ কথা বলে চলে গেলেন ভদ্রমহিলা। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতের খাবার শেষ করে দরজা বন্ধ করে ঘুমাতে যায় আসল। তখনই দরজার মধ্যে কে যেন শব্দ করে। আসল দরজা খুলে দেখে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে। আঙ্কেল, আপনি এত রাতে? তোমার আন্টি বলেছে তোমার নাকি একটা চাকরি লাগবে। ও হ্যাঁ, ভিতরে আসুন। সমস্যা নাই, এখানেই ঠিক আছে। এই কথা বলে বাড়িওয়ালা আসলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, সব ঠিক আছে। বুঝলাম না আঙ্কেল। কিছু না, আমার কাছে একটা কাজ আছে। যদি তুমি সেটা করতে চাও তাহলে কিন্তু অনেক টাকা পাবে। খুব ভালো একটা কাজ। কথাটা শুনে আসল খুশি হয়, কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। কোনো ভনিতা না করেই বলল, আঙ্কেল কাজটা কি? কাজ ওখানে গেলেই বুঝতে পারবে। তুমি কাল সকালে রেডি থেকো, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। ঠিক আছে। তারপর লোকটা একটা মুচকি হাসি দিয়ে চলে গেলেন। আসলেও খুশি হলো সে একটা চাকরি পাবে।
সে তার মায়ের কাছে যেতে নয়না বেগম বলল, কি রে মা, কে এসেছে এত রাতে? বাড়িওয়ালা এসেছে। সকালে ওনার বউকে চাকরির কথা বলেছিলাম না, উনি আমার জন্য খুব ভালো একটা চাকরির সন্ধান নিয়ে এসেছে। কাল ওনার সাথে যেতে বলেছে, আর বলছে বেতনও খুব ভালো। তাহলে ভালোই হয়েছে। আচ্ছা এবার ঘুমিয়ে পড়, রাত অনেক হয়েছে। হ্যাঁ, আমারও খুব ঘুম পেয়েছে। এই কথা বলে আঁচল তার মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে আঁচল রান্নাবান্নার কাজ শেষ করে রেডি হয়ে বসে আছে বাড়িওয়ালার জন্য। কিছুক্ষণ পরে উনি এসে বলল, আঁচল তুমি রেডি হয়েছ? জি আঙ্কেল। ঠিক আছে, চলো বের হই। তারপর আঁচল লোকটার সাথে বেরিয়ে পড়ে। লোকটা রিক্সা নেয়। রিক্সার মধ্যে কেমন অদ্ভুত আচরণ শুরু করে লোকটা। আঁচল কোনো রকমে নিজেকে ঠিক রাখার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে একটা বড় বাড়ির সামনে এসে নামে। আঙ্কেল এখানে কেন এলেন? আরে উপরে গেলেই বুঝবে, ওদের অফিস উপরের ফ্লোরে। তুমি ভয় পাচ্ছ কেন? আমি আছি না তোমার সাথে, ভয় পাচ্ছি না। তাহলে এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে উপরে চলো। আসল আর কোনো কথা না বলে লোকটার সাথে উপরে চলে গেল। আসল লক্ষ্য করে এখানে আরো অনেক মেয়ে আছে, সবাই বসে আছে। আসল বুঝতে পারছে না কিছুই, কিন্তু তার কাছে সবকিছু অন্যরকম লাগছে। লোকটা আসলকে নিয়ে চেয়ারের উপরে বসে। তাদের সামনে বসে আছে আরেকটা লোক। ভাই, কাল আপনাকে এই মেয়ের কথাই বলেছি। লোকটা আসলকে ভালোভাবে দেখে বলল, খুব ভালোই দেখতে, মনে হয় ভালোই ইনকাম হবে, কাস্টমারও রেডি আছে। লোকটা কথা শুনে আসলের কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। এটা যে কিসের অফিস আসল বুঝতে পেরে বাড়িওয়ালার দিকে তাকিয়ে বলল, আঙ্কেল আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? কেন নিয়ে আসছি বুঝতেই পারছো। দেখো তুমি খুব সুন্দরী, সবার থেকে বেশি টাকা তুমি ইনকাম করতে পারবে। আমি এই কাজ করতে পারবো না, আমি বাসায় যাব। সামনে থাকা লোকটা আসলের সামনে এসে বলল, এখানে যে একবার আসে সে আর কখনো ফিরে যেতে পারে না। কে আসিস? হে মেয়েকে রুমে নিয়ে যা। আঙ্কেল আপনি আমার সাথে এমন কাজ করতে পারলেন? প্লিজ আমাকে ছেড়ে দেন, বাসায় আমার মা একা আছে, আমি ছাড়া আর কেউ নেই। বাড়িওয়ালা বলল, আমি তোমার মায়ের দেখাশোনা করব। আর বাসায় গিয়ে বলল, তুমি কাজ পেয়েছো, এখানে থেকেই কাজ করবে, তাই বাসায় যেতে পারবে না। মাঝে মধ্যে আমি ফোনে কথা বলিয়ে দেব, তোমার মা ভালোই থাকবে। আসলকে আর কিছু বলতে না দিয়ে কয়েকজন এসে আসলকে একটা রুমে নিয়ে যায়। আসল অজোরে কান্না করছে। আসল কি করবে কিছুই বুঝতে পারছে না। তার জীবন কি তাহলে এখানেই শেষ? এখন তো সে টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। আসল চিৎকার করতে শুরু করে, কিন্তু এখানে চিৎকার করলেও কেউ তাকে সাহায্য করতে আসবে না। সে খাটের উপরে বসে কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ দরজায় খোলার শব্দ শুনে সামনের দিকে তাকায় আঁচল। আঁচল বুঝতে পারে সে ভালোভাবে পেশে গিয়েছে এই পতিতালয়ের মধ্যে। তার মায়ের কথা মনে পড়তে কান্নায় ভেঙে পড়ে। তখনই দরজা খোলার শব্দ শুনে আঁচল সামনের দিকে তাকায়। আঁচল খাটের উপরে বসে আছে তখনও, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রুমের ভিতরে প্রবেশ করে একটা যুবক। ছেলেটা দরজার ভিতর থেকে বন্ধ করে আঁচলের দিকে এগিয়ে আসে। আঁচল ভয়ে কান্না করছে। আঁচল বুঝতে পারে ছেলেটা এখন তার শরীর ভোগ করবে। আঁচল মনে মনে ঠিক করলো সে শেষ একটা চেষ্টা করবে। লোকটা খাটের উপর বসতে আঁচল বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ, বিশ্বাস করুন আমি এমন মেয়ে নই, এখানে আমাকে পাঠানো হয়েছে। ছেলেটা আঁচলের কথা শুনে থমকে গেল। এদিকে আঁচলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এটা দেখে ছেলেটা বলল, বুঝলাম না কিছুই, সব ক্লিয়ার করুন। আপনি কান্না করছেন কেন? আসলে এবার ছেলেটার কাছে সবকিছুই বলল। ছেলেটা কথাগুলো শুনে বলল, নাম কি আপনার? আমার নাম আঁচল। ও কান্না করবেন না, আমি না হয় চলে যাব কিছুক্ষণ এখানে থেকে। তারপর কি হবে বুঝতে পারছেন? আসলে আমিও আজ প্রথম এসেছি এখানে, তাও বন্ধুদের পাল্লায় পড়ে। আমি এতটাও খারাপ মানুষ নেই। আপনি এখানে থাকলে আমার পরে অন্য কেউ আসবে। আপনি কয়জনকে ফিরিয়ে দিবেন? আমি কি করব বুঝতে পারছি না। বাসায় আমার অসুস্থ মা, আমি ছাড়া তাকে দেখাশোনার মতো কেউ নেই। ছেলেটা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা দেখছি আপনার জন্য আমি কি করতে পারি। প্লিজ আমাকে এখান থেকে মুক্তি করার চেষ্টা করুন। আসলে কান্না দেখে ছেলেটা বলল, দেখি কি করা যায়। ওরা তো আপনাকে সহজে ছেড়ে দিবে না মনে হয় না, তবুও আমি চেষ্টা করে দেখি। এই কথা বলে ছেলেটা রুম থেকে বের হয়ে যেতেই ম্যানেজার ছেলেটার সামনে
চলে এলো। স্যার এত তাড়াতাড়ি বের হয়ে এলেন যে? আপনাদের বসের সাথে কথা বলতে চাই। স্যার কোনো সমস্যা হয়েছে? আসলে মেয়েটা নতুন এসেছে, আমাকে বলতে পারেন। না, তেমন কোনো সমস্যা হয়নি। আপনাদের বসের সাথে কথা বলিয়ে দেন আমাকে। ঠিক আছে। ম্যানেজার ছেলেটাকে সাথে নিয়ে চলে গেল বসের কাছে। তারপর ম্যানেজার চলে যায় আর ছেলেটা বসের কাছে গিয়ে বলল, আমি তন্ময় চৌধুরী, তন্ময় গ্রুপের এমডি মোস্তফা চৌধুরীর একমাত্র ছেলে। তন্ময়ের কথা শুনে লোকটা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গেল। আপনি এখানে কষ্ট করে আসতে গেলেন কেন স্যার? আপনি বললেই তো আপনার বাসায় পাঠিয়ে দিতে পারতাম। শুনুন, আপনাকে একটা কথা বলার জন্য এখানে এলাম। আপনাদের এখানে একটা মেয়েকে আমার ভালো লেগেছে, ওই মেয়েকে আমি নিয়ে যেতে চাই। বুঝলাম না স্যার, আপনাদের এখানে নতুন একটা মেয়ে এসেছে, নাম আঁচল নাকি কি যেন একটা নাম। যাই হোক, ওই মেয়েটাকে আমি আমার সাথে করে নিয়ে যেতে চাই। ও, আজ রাতের জন্য নাকি? আজকের জন্য নয়, একেবারেই নিয়ে যেতে চাই। মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। স্যার এমন কোনো সিস্টেম তো আমাদের নেই। কত টাকা লাগবে সিস্টেম করতে? আসলে স্যার, আচ্ছা ঠিক আছে, আপনি যখন চাইছেন নিয়ে যেতে পারেন। ঠিক আছে, আপনার ব্যবহার করা শেষ হলে আবার আমাদের কাছে দিয়ে যেতে পারেন। আমি আবার দিয়ে যাওয়ার জন্য নিতে আসিনি। ওকে, তাহলে আপনি আমাদের 50,000 টাকা দিয়ে নিয়ে যান। আপনি বলে টাকা বেশি চাইছি না। ওকে। তারপর তন্ময় নিজের পকেট থেকে একটা চেক বই বের করে 50,000 টাকা একটা চেক দিয়ে আসলের কাছে ফিরে আসে। আসল এখন কান্না করছে। চলুন আমার সাথে। আসল মাথা উঁচু করে দেখে তন্ময় তার সামনে দাঁড়িয়ে আছে। কোথায়? আপনি এখন থেকে মুক্ত। চলুন আপনাকে আপনার বাসায় নামিয়ে দিয়ে আসি। আসল দেরি না করে তাড়াতাড়ি করে তন্ময়ের সাথে বেরিয়ে পড়ে। তারপর দুজনে তন্ময়ের গাড়িতে উঠে বসে। তন্ময় গাড়ি চালাতে শুরু করে আর আসল তন্ময়কে বাসার ঠিকানা বলে। তন্ময় কিছুক্ষণের মধ্যে আসলকে নিয়ে বাসার সামনে পৌঁছে গেল। তারপর বাসায় চলে এসেছে। এবার আপনি যেতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে, যান। স্যার আপনার নাম কি? আমি তন্ময় চৌধুরী। স্যার কিছু মনে না করলে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলুন। ওদের হাত থেকে আমাকে আপনি কিভাবে মুক্ত করলেন সেটা আপনাকে না জানলেও চলবে। স্যার আমার সাথে আমার বাসায় আসুন, একটু চা খেয়ে যাবেন। আজকে না, অন্য একদিন প্লিজ স্যার। আসলে জোরাজোরিতে তন্ময় রাজি হয়ে গেল। আসলে এবার তন্ময়কে নিয়ে তার বাসার দিকে যেতে থাকে। রুমের সামনে গিয়ে দরজার মধ্যে শব্দ করে আসল তার মাকে ডাকতে থাকে, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স আসছে না। আবার দরজা ভিতর থেকে বন্ধ। আসল খুব ভয় পেয়ে যায়। মায়ের কিছু হয়ে যায়নি তো? হাজারো চিনতে এসে ভর করছে আসলের মনে। আসলকে দরজার সামনে থেকে সরিয়ে দিয়ে তন্ময় ডাকে, কিন্তু ভিতর থেকে কোনো রেসপন্স নেই। স্যার আমার মায়ের কিছু হয়ে যায়নি তো? আমার খুব ভয় করছে। মনে হয় দরজা ভেঙে ফেলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই কথা বলে তন্ময় দরজার মধ্যে কয়েকটা ধাক্কা দিতে দরজা ভেঙে যায়। দুজনে ভিতরে গিয়ে দেখে নয়না বেগম নিজের খাটের উপরে পড়ে আছে। আসল মা মা বলে ডাকে, কিন্তু কোনো রেসপন্স নেই। আসলে চিৎকার শুনে বাড়িওয়ালার স্ত্রী সহ বাড়িতে থাকা আরো কিছু মানুষ চলে আসে। তন্ময় নিঃশ্বাস চেক করে দেখে নয়না বেগম আর নেই। আসলে বুঝতে পেরে সে অযোধ্যারায় কান্না করছে। মায়ের মৃত বুকে নিয়ে কান্না করছে। বাড়িওয়ালার স্ত্রী আসলকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। মা, তুমিও আমাকে একা করে চলে গেলে। তুমি ছাড়া কে আছে আমার কথা একটাবার ভাবুনি? তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? এসব বলে কান্না করছে আঁচল। কিছুক্ষণের মধ্যে নয়না বেগমের লাশ দাফন করার ব্যবস্থা করে। তন্ময় নিজে দাঁড়িয়ে নয়না বেগমের দাফন করেন। বাড়িওয়ালাও সেখানে ছিল। সবাই এবার বাসায় ফিরে আসে। আসল বাড়িওয়ালার স্ত্রীকে জড়িয়ে ধরে কান্না করছে। তখন তন্ময় আর বাড়িওয়ালা ফিরে আসে। বাড়িওয়ালা আসলের কাছে এসে বলল, কারণ মা বাবা চিরকাল বেঁচে থাকে না, কান্না করলে তো আর ফিরে আসবে না তোমার মা। মৃত মানুষের জন্য দোয়া করা উত্তম। কথাটা শুনে আসল দাঁড়িয়ে লোকটার সামনে এসে নিজের চোখের পানি মুছে গায়ের সব শক্তি দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় বাড়িওয়ালার গালে।
এটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে আছে আসলের দিকে। জুতো মেরে গুরুদান করতে এসেছিস? আমার মায়ের মৃত্যুর জন্য তুই দায়ী। তোর জন্য আজ আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার মায়ের পাশে থাকলে আজ আমার মা আমার সাথেই থাকতো। তোকে আমি মেরেই ফেলবো। এই কথা বলে আসল লোকটার কলার ধরে ফেলে। সবাই যেন স্তব্ধ হয়ে গেল। অবস্থা বিগতিক দেখে তন্ময় আঁচলকে থামিয়ে দেয়। আসল অনেক বেশি রেগে আছে। নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে এসে কান্না করতে শুরু করে। বাড়িওয়ালার স্ত্রী আসলের কাছে এসে বলল, তুমি এসব কি বলছো মা? তোমার আঙ্কেল কি করছে? আসল এবার সব ঘটনা খুলে বলল বাড়িওয়ালার স্ত্রীর কাছে। বাড়িওয়ালার স্ত্রী হতবাক হয়ে গেল, আর বাড়িওয়ালা মাথা নিচু করে রেখেছে। বাড়িওয়ালার স্ত্রী এবার তার হাজবেন্ডের কাছে গিয়ে বলল, আসল যেটা বলছে সেটা কি সত্যি? লোকটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো জবাব না দিয়ে। তার স্ত্রী ব্যাপারটা বুঝতে পেরে বলল, মেয়েটা বিপদে পড়ায় আপনার কাছে সাহায্য চেয়েছে, আর আপনি তাকে কোথায় রেখে এসেছেন? আপনার মনুষ্যত্ব এত খারাপ আমি কখনো বুঝতেও পারিনি। আর যদি আসল আপনার মেয়ে হতো, পারতেন নিজের মেয়েকে এমন একটা জায়গায় রেখে আসতে? আমি নিজের কাজের জন্য আসলেই লজ্জিত। আমি বুঝতে পেরেছি আমি অনেক বড় একটা ভুল করেছি। আমি আমার কাজের জন্য অনুতপ্ত। লোকটা এবার আসলের কাছে গিয়ে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি অনেক বড় একটা অন্যায় করেছি। আসল কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। তন্ময় তখন সেখানে দাঁড়িয়ে আছে। তন্ময়ের কথা মনে পড়তে আসল নিজের রুম থেকে বেরিয়ে চলে আসে। আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আজ আপনি আমার পাশে না থাকলে হয়তো আমার মায়ের তাও আমি দেখতে পারতাম না। আপনাকে আর একটু কষ্ট দেব, প্লিজ একটু অপেক্ষা করুন। এই কথা বলে আসল আবার নিজের রুমে চলে গেল। তন্ময়কে দাঁড়াতে বলে আসল তার নিজের রুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। বাড়িওয়ালার স্ত্রী আসলের ব্যাগ দেখে বলল, আসল তুমি কোথায় যাচ্ছ মা? আন্টি, আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয়। এই বাড়িতে থাকলে আপনি এই অমানুষ হাজবেন্ডের কুনজর থেকে আমি কখনো মুক্তি পাবো না। ও তো নিজের ভুল বুঝতে পেরেছে, আমাকে ক্ষমা করবেন। আসলে এবার তন্ময়ের কাছে গিয়ে বলল, স্যার আমাকে কষ্ট করে বাস স্টপ অবধি নামিয়ে দিবেন? আপনি আমার জন্য অনেক কষ্ট করছেন। আচ্ছা ঠিক আছে। তন্ময় আর কোনো কথা না বলে বেরিয়ে চলে আসে। তন্ময়ের পিছনে আসে আসল। তারপর দুজন গাড়িতে উঠে বসে। তন্ময় গাড়ি ড্রাইভিং করতে শুরু করে। আসল বাহিরের দিকে তাকিয়ে আছে। তার সদ্য মাকে হারিয়ে আসল অনেকটাই ভেঙে পড়ে। মায়ের কথা মনে পড়তে তার চোখ জোড়া ভিজে উঠেছে। চোখে পানি টপ টপ করে পড়ছে। বিষয়টা বুঝতে পারে তন্ময়। দেখুন, এভাবে কান্না করলে তো আর সবকিছু ঠিক হয়ে যাবে না, শক্ত হতে হবে। আসল তন্ময়ের দিকে এক নজর তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। আপনি কোথায় যাবেন ঠিক করলেন? জানি না। হোয়াট? আমি জানি না কোথায় যাব। আপনি আমাকে বাস স্টপে নামিয়ে দিলেই তারপর সেখানে মঞ্চে চলে যাব। হঠাৎ আচমকা গাড়ি ব্রেক করে তন্ময়। এখানে গাড়ি ব্রেক করলেন কেন? কখন থেকে খালি ফেটে আছি, এখনো কিছু খাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি গাড়িতে অপেক্ষা করছি। আপনিও আসেন। আপনিও তো না খেয়ে আছেন। আমার খিদে পায়নি। বেশি কথা বলা, আমার সাথে আসবেন। এই কথা বলে তন্ময় গাড়ির দরজা খুলে দেয়। আসল বের হয়ে আসে। দুজন একটা রেস্টুরেন্টের ভিতরে যায়। তন্ময় দুজনের জন্য খাবার অর্ডার করে। কিছুক্ষণের মধ্যে খাবার চলে আসে তাদের সামনে। তারপর দুজন খাওয়া শুরু করে। খাওয়া শেষ করে তন্ময় বলল, আপনার বাবাও নেই? বাবা আছে। তাহলে আপনার বাবাকে তো দেখলাম না, উনি কি আপনাদের সাথে থাকে না? না। ও তাহলে এক কাজ করুন, অন্য কোথাও না গিয়ে বাবার কাছে চলে যান। বাবার বাসায়ও যেতে না পারছেন। কি বললেন? কারণ কি? একটা সময় ছিল বাবা আমাকে অনেক ভালোবাসতেন। আমার কান্না বাবা সহ্য করতে পারতেন না। মা আমাকে বকা দিলে বাবা মাকে বকা দিতেন উল্টো। বাবা শুধুই আমাকে না, আমার মাকেও খুব ভালোবাসতেন। তারপর কি হলো? আসলে বা তন্ময়ের কাছে সবকিছুই খুলে বলল। আসলে সব কথা শুনে তন্ময় কিছুক্ষণ চুপ হয়ে থাকে। তন্ময় এটাই বুঝতে পারে না একজন মানুষ দ্বিতীয় বিয়ে করে এভাবে পরিবর্তন হয়ে যায়। বুঝতে পেরেছেন তো? আমি যদি বাবার কাছে যাই, যেই বাবা আমাকে হয়তো মেরেই ফেলবে। আমার প্রতি বাবার যে ভালোবাসা ছিল সব শেষ হয়ে গিয়েছে। জানি না আজও বাবা কেন এমন করলো। চোখের সামনে বাবার বদলে যাওয়া মা কিছুতেই মেনে নিতে পারেনি। মা অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। তারপর মা আমাকে চিরকালের জন্য একা করে দিয়ে চলে গেছে।
তন্ময় কিছুক্ষণ চুপ থাকে, বলল চলুন। তারপর দুজন আবার গাড়িতে উঠে। তবে তন্ময় গাড়ি সামনের দিকে না নিয়ে গাড়ি ঘুরিয়ে ফেলে। এটা দেখে আঁচল চমকে উঠে। আপনি গাড়ি ঘুরিয়ে নিলেন কেন? কোনো কথা না বলে চুপচাপ আমার সাথে চলুন। অদ্ভুত, বাস স্টপ তো ওই দিকে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গাড়ি থামান, আমি নেমে যাব। চুপ করতে বলছি না। তন্ময়ের দমক শুনে আঁচল চুপ হয়ে যায়। গাড়ি আপন মনে চলছে। আঁচল মনে মনে ভয় পাচ্ছে, এই ছেলে আবার তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আঁচল আবার নতুন কোনো বিপদে পড়তে যাচ্ছে ভয়ে সে কোনো প্রশ্নও করতে পারছে না। এতক্ষণ শান্তশিষ্ট লোকটা হঠাৎ রেগে যাবে আঁচল ভাবতে পারেনি, কিন্তু এত রাগের কারণ কি আসলে সেটা জানতে হবে। আঁচল কিছু বলতে যাবে, তখনই একটা আলিশান বাড়ির সামনে এসে গাড়ি থামে। আঁচল বাড়ির গ্লাস দিয়ে তাকিয়ে দেখে বিশাল বড় একটা বাড়ি। তন্ময় গাড়ি থেকে নেমে বলল, নেমে আসুন। এটা আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? আমার সাথে ভিতরে গেলেই বুঝতে পারবেন, বেশি কথা না বলে চলুন। তন্ময় সামনের দিকে এগিয়ে যায়। আঁচল তন্ময়কে অনুসরণ করছে। তন্ময় বাড়ির দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দিতে একজন বয়স্ক মহিলা এসে দরজা খুলে দেয়। দরজা খুলে এসে তন্ময়ের কান টেনে ধরে, ইস আব্বু লাগছে, এই শয়তান, তোর ফোন অফ কেন? তোকে আমি সেই কখন থেকে ফোন দিচ্ছি, আম্মু ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে। আচ্ছা ভেতরে আয়। এই কথা বলতে ওনার চোখ পড়ে আঁচলের দিকে। উনি তন্ময়কে বলে, কিরে মেয়েকে? উফ, তোমাকে বলতেও ভুলে গেছি, এই যে ভিতরে আসুন। আঁচল মহিনের সামনে এসে ওনাকে সালাম করলেন। উনি সালামের উত্তর নিলেন। তারপর তন্ময় তার মায়ের কাছে সবকিছুই বলল, শুধুই ঘটনা ভাবে, কারণ এটা বলতে গেলে সে নিজেও বিপদে পড়বে। মহিলা আঁচলের কাছে গিয়ে বলল, তোমার নাম কি মা? আমার নাম আঁচল। বা, খুব মিষ্টি তোমার নাম। তুমি যেমন মিষ্টি, তোমার নামও খুব মিষ্টি। তন্ময় বলল, এখানে দাঁড়িয়ে কথা বলবে নাকি ভিতরে যাবে? ও হ্যাঁ, চলো মা, ভিতরে গিয়ে কথা বলি। তারপর তিনজন ভিতরে চলে গেল। তারা বসে বসে নিজেদের মধ্যে কথা বলছে। তখনই একটা মেয়ের আগমন ঘটে। সে আঁচলকে দেখে বলল, কি ব্যাপার, আমাকে না জানিয়ে ভাইয়া বিয়ে করে বউ নিয়ে এসেছে? তুই চুপ কর, কোনো কিছু না জেনে এক লাইন বেশি বুঝিস কেন তুই? আম্মু দেখো তোমার ছেলে কি বলে, এদিকে আয়, পরিচয় করিয়ে দে। মা আঁচল, ও হলো আমার মেয়ে বৃষ্টি। আর বৃষ্টি ওর নাম আঁচল। ও তোর ভাবি না? ও আপু কিছু মনে করবেন না, আসলে ভাইয়া আজ প্রথম কোনো মেয়েকে নিয়ে বাসায় এসেছে, তাই ভেবেছি। আমি কিছু মনে করিনি আপু। আপু না, আমি তোমার ছোট হব, আমাকে বৃষ্টি বলে ডাকবে। আচ্ছা। সবাই একসাথে গল্প করতে শুরু করে, কিন্তু আঁচলের মন খুব খারাপ। তন্ময়ের মায়ের নাম নীলা চৌধুরী। নীলা বৃষ্টিকে বলল, বৃষ্টি, আঁচল আজকে থেকে তোর সাথে থাকবে, ওকে তোর রুমে নিয়ে যা, আর ফ্রেশ হয়ে দুজনে তাড়াতাড়ি খেতে, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা আম্মু। এই কথা বলে বৃষ্টি আঁচলকে নিয়ে তার রুমে চলে গেল। আঁচল রুমে গিয়ে বৃষ্টিকে বলল, তোমার বাবাকে তো দেখলাম না, আব্বু দেশের বাহিরে আছে, হয়তো 2-1 দিনের মধ্যে চলে আসবে। আব্বু অফিসের কাজে বাহিরে থাকে বেশিরভাগ সময়। ও আচ্ছা, পরে কথা বলা যাবে, এখন যাও, হাত মুখ ধুয়ে আসো, তাড়াতাড়ি যেতে হবে, সবাই অপেক্ষা করবে আমাদের জন্য। ঠিক আছে। আঁচল কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। তারপর বৃষ্টি গিয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর দুজনে একসাথে খাবার খাওয়ার জন্য নিচে যায়। সবাই খাবার টেবিলে বসে আছে। তন্ময় এখনো আসেনি। আঁচলকে নীলা চৌধুরী তার পাশে বসায়, যেখানে আগে তন্ময় বসে খাবার খেত। বৃষ্টি বলল, তোমার ছেলে মেয়েদের মতো সবকিছুতে এত লেট করে কেন? তখনই তন্ময় এসে উপস্থিত হয়। আর বৃষ্টির মাথায় একটা টোকা দিয়ে বলে, তোর কি আর কোনো কাজ নেই সারাদিন আমাকে নিয়ে পড়ে থাকা ছাড়া? নীলা চৌধুরী বলল, ঝগড়া না করে খেতে বসো, এখানে একজন মেহমান আছে, চোখে পড়ছে না তোদের? তন্ময় চেয়ারের দিকে তাকিয়ে দেখে তন্ময়ের চেয়ারে বসে আছে আঁচল। বাহ, এসেই দেখি আমার চেয়ার দখল করে ফেলেছে। চুপচাপ খেতে বসে পড়, না হলে একটু পর খাবারও পাবি না। তন্ময় অন্য একটা চেয়ারে বসে সবাই খাওয়া দাওয়া শুরু করে দেয়। আঁচল তার মায়ের কথা ভেবে কান্না করছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। কেউ সেটা আঁচল খাবার খাচ্ছেন। বলল, কি হলো মা, তুমি খাবার খাচ্ছ না কেন? নীলা চৌধুরী আঁচলের মুখ উপরের দিকে তুলতে দেখে আঁচল চোখের পানি। এ কি, তুমি কান্না করছো কেন? আন্টি, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। বোকামি, কারো মা বাবা সারা জীবন বেঁচে থাকে না। তোমার মা নেই তো কি হয়েছে, আমি আছি না, আজ থেকে আমি তোমার মা। আঁচল নীলা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আঁচল আর বৃষ্টি নিজের রুমে চলে গেল। বৃষ্টির রুমে হঠাৎ করে তন্ময়ের আগমন। এমন সময় তন্ময়কে রুমে আসতে দেখে বৃষ্টি অবাক হলো, কারণ সচরাচর তন্ময় বলেও বৃষ্টির রুমে আসে না।
আজকে হঠাৎ এলো, তাহলে অবশ্যই কাহিনী অন্য কিছু। বৃষ্টি তন্ময়কে বলল, ভাইয়া আমি রুমের বাহিরে চলে যাব নাকি নাকি তোরা বাহিরে যাবি? এই তুই সবসময় এত বেশি বুঝিস কেন? আমি এসেছি ওনাকে ওনার ব্যাগ দেওয়ার জন্য, যেটা উনি নিচে রেখে চলে আসছে। বাহ, যে নিজের ব্যাগ অন্য কাউকে দিয়ে টানায় সে আজ চুপ করবি তুই? আপু একটা ঘটনা শুনবে, অনেক মজার ঘটনা, শুনলে মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হবে। কি ঘটনা বলো তাহলে শুনি। কিরে ভাইয়া, বলে দেবে নাকি? হি হি হি, দূর, যা ইচ্ছে তাই কর। এই কথা বলে তন্ময় ব্যাগ ফ্লোরে রেখে চলে গেল। আহসান বলল, ওনাকে এভাবে বলার কি আছে? বাহ, খুব মায়া হচ্ছে নাকি? তুমিও না, চলো ঘুমিয়ে পড়ি, রাত তো অনেক হয়েছে। বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে, কিন্তু আসলে চোখে ঘুম নেই। মায়ের কথা মনে পড়ছে। মায়ের কথা ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়ে আসল। সকালে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আসলের। এটা তার পুরনো অভ্যাস, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মায়ের জন্য নাস্তা তৈরি করা। আজ সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে যায়। কিছুক্ষণের মধ্যে সেই রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে যায়। সেখানে গিয়ে দেখে রান্না চলছে। বড় লোকের বাড়ি বলে কথা, কাজ করার জন্য আলাদা লোকজন রেখেছে। আঁচল তাদের কাছে গিয়ে বলল, আমি রান্না করব আজকে সবার জন্য। একজন আঁচলের কাছে এসে বলল, আপামনি কি বলছেন আপনি এসব? আপনি এই বাসার মেহমান। আপনাকে ম্যাডাম এখানে দেখলে আমাদের চাকরি চলে যাবে। আরে কিছু হবে না আপামনি, আমি বুঝতে পারছি। আচ্ছা, আপনি চাইলে বাগান থেকে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে। বাড়ির পিছনে অনেক বড় ফুলের বাগান আছে। ফুলের বাগানের কথা শুনে আসলে অনেক বেশি খুশি হয়ে গেল। মেয়ে মানুষ দুটো জিনিসই লোভ সামলাতে পারে না, এক ফুচকা আর দ্বিতীয় হলো ফুল। আসল ঠিক তেমন, সে ফুল অনেক বেশি পছন্দ করে। যখন ফুলের বাগানের কথা শুনেছে, সে তখনই রান্নাঘর থেকে বেরিয়ে বাগানের দিকে হাঁটা শুরু করে। বাড়ির পিছনে আসতে সে হতবাক হয়ে যায়। কত বড় ফুলের বাগান! আসল বাগানের ভিতরে চলে গেল। চারদিক থেকে ভেসে আসে ফুলের ঘ্রাণ। আসলের মন অনেক ভালো হয়ে গেল। আসল ফুলের দিকে তাকিয়ে আনমনে হেঁটে যাচ্ছে। হঠাৎই সে খুব জোরে একটা ধাক্কা খায়। টাল সামলাতে না পেরে সে পাড়েই যাচ্ছিল। তখনই কেউ তাকে ধরে ফেলে। আসল ভয়ে চোখ বন্ধ করে ফেলে। ধীরে ধীরে চোখ খুলে তাকিয়ে দেখে তন্ময় তাকে ধরে আছে। আর তন্ময় অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আসলের দিকে। তন্ময়ের তাকিয়ে থাকা দেখে আসল বেশ লজ্জা পেয়ে বলল, ছাড়ুন। ছাড়ুন কথাটা শুনে তন্ময় নিজের মধ্যে ফিরে আসে, আর সে সাথে সাথে আঁচলকে ছেড়ে দেয়। ও মা গো, মরে গেলাম গো! তন্ময় ছেড়ে দেওয়ার সাথে সাথে আঁচল নিচে পড়ে যায়। আঁচল ব্যথায় চিৎকার দিয়ে ওঠে, সরি। ফেলে দিয়ে আবার সরি বলছেন? অদ্ভুত তো, আমার কি দোষ? আপনি তো ছেড়ে দিতে বলছেন। আমি ছেড়ে দিতে বলছি, ফেলে দিতে তো ভুলিনি। এত সকালে এখানে কি করছেন আপনি? পুরনো অভ্যাস, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আজও তাই হলো, তাই এখানে ঘুরতে চলে এলাম। এত বড় বাগান কি আপনাদের? হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা চলুন, নাস্তা করতে হবে, নাস্তা খাওয়ার সময় হয়ে গিয়েছে। আচ্ছা। তারপর আসল আর তন্ময় একসাথে বাসায় চলে গেল। সবাই একসাথে নাস্তা করছে। তখন বৃষ্টি বলল, ভাইয়া আমার কিছু কেনাকাটা করতে হবে, আর আসল আপুর জন্য কিছু কেনাকাটা করব। তুই আমাদের সাথে যাবি? রেডি হয়ে থাকিস। জীবনেও না, তোর সাথে শপিং মলে যাওয়া মানেই আমার সময় নষ্ট করা, বোরিং। আম্মু তোমার ছেলেকে কিছু বলবে? এই আম্মু কি বলবে? আমি যেটা বলেছি সেটাই। আচ্ছা, এবার আর দেরি করব না, আর আমার সাথে তো আপুও যাবে। আচ্ছা ঠিক আছে। এখন তো যাবেই। তুই এবার মার খাবি। বেশি কথা না বলে খাবার শেষ কর, আর রুমে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে আয়। তারপর সবাই নাস্তা খেয়ে নেয়। আসলে আর বৃষ্টি রেডি হয়ে আসে। আসলে তেমন একটা ভালো জামা নেই, সে আগেরগুলো গায়ে দিয়ে বের হয়েছে। তন্ময় গ্যারেজ থেকে গাড়ি বের করে অপেক্ষা করছে ওদের জন্য। তারপর সবাই গাড়িতে উঠে বসেন। তন্ময় গাড়ি ড্রাইভিং করতে শুরু করে। গাড়ি কিছু দূর যেতেই দাঁড়িয়ে যায়। ভাইয়া কি হলো? ওয়েট কর, বুঝতে পারছি না কি হলো। তন্ময় গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছে বারবার, কিন্তু গাড়ি চালু হচ্ছে না। তন্ময় গাড়ি থেকে নেমে চেক করতে থাকে। সে তেমন একটা সমস্যা খুঁজে পায় না। আসল তন্ময়ের কাছে এসে বলল, কি হয়েছে? বুঝতে পারছি না, হঠাৎ করে গাড়ি অফ হয়ে গিয়েছে। আমি দেখছি। আপনি আপনি বুঝবেন? দেখতে কি কোনো সমস্যা হবে? না। এবার আসল গাড়ির সব কিছু চেক করে আসলে চোখ পড়ে একটা তারের উপরে। তারপর আসল তার লাগিয়ে দিয়ে তন্ময়কে বলল, এবার দেখুন। তন্ময় অবাক হয়ে গাড়িতে উঠে বসে। সে গাড়িতে উঠে চাবি দিতে গাড়ি চালু হয়ে গেল। আসল গিয়ে গাড়িতে উঠে বসে। তন্ময় বুঝতে পারছে না আসল কিভাবে এটা ঠিক করে ফেলছে। সবকিছু বাদ দিয়ে তন্ময় গাড়ি নিয়ে একটা শপিং মলের সামনে গিয়ে দাঁড়ায়।
তারপর আসল আর বৃষ্টি কেনাকাটা শুরু করে। আসল কিছুই করছে না, বৃষ্টি পছন্দ করে সব কেনাকাটা করছে। কিছুক্ষণ পরে তন্ময়ের কাছে ফিরে আসে দুজনে। তোরা কি এত নিলি? পুরো 2 ঘন্টা সময় লেগেছে, পছন্দ না হলে কি করব? তোর আর পছন্দ, চল রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে তারপর বাসায় যাব। 3 জনের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে রওনা হলো। কিছুক্ষণের মধ্যেই বাসায় পৌঁছে যায় সবাই। দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে গেল। সবাই আসলকে নিজের পরিবারের একজন ভাবতে শুরু করেছে। আসল সারাক্ষণ সবার সাথে হাসি খুশি থাকতে শুরু করে। আসলের সাথে তন্ময়ের সম্পর্কটাও অন্যরকম হয়ে গিয়েছে। তন্ময় আসলকে পছন্দ করতে শুরু করেছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে আসল চলে গেল ছাদের উপরে। আসলকে ছাদের উপরে আসতে দেখে তন্ময়ও ছাদের উপরে আসে। আসল মন খারাপ করে দাঁড়িয়ে আছে আকাশের দিকে তাকিয়ে। ঠান্ডা হাওয়া বইছে, আসলে চুল হাওয়ায় উঠছে। তন্ময় গিয়ে আসলের পাশে এসে দাঁড়িয়ে যায়। আসল তখনও খেয়াল করেনি তন্ময় তার পাশে এসে দাঁড়িয়ে আছে। আসলে চোখ দিয়ে পানি পড়ছে। তন্ময় আসলে চোখের পানি দেখে বলল, কি হয়েছে আপনার? চোখে পানি কেন? তন্ময়ের কণ্ঠ শুনে আসল নিজের চোখের পানি মুছে ফেলে। মায়ের কথা খুব মনে পড়ছে। আচ্ছা, আমার মা তো আমাকে দেখতে পাচ্ছে, তাই না? শুনেছে মানুষ মারা গেলে আকাশের তারা হয়ে যায়। আমার মা কি তারা হয়ে আমাকে দেখছে? তন্ময় চুপচাপ দাঁড়িয়ে আছে, এর কোনো উত্তর নেই তার কাছে। আপনি এত রাতে এখানে কেন এসেছেন? এমনিতেই এসে দেখি আপনি দাঁড়িয়ে আছেন। আপনাকে একটা কথা বলি, রাখবেন প্লিজ? চেষ্টা করব, বলুন। আপনি আমাকে আর আপনি করে বলবেন না, তুমি করে বললেই আমি খুশি হব। ঠিক আছে। রাতের আকাশ খুব সুন্দর, তাই না? সাথে শরীর শীতল করা ঠান্ডা বাতাস, জনমানবহীন রাস্তাঘাট, কতটা শান্ত পরিবেশ। দুজন দাঁড়িয়ে অনেকক্ষণ কথা বলল। দুজন বলতে তন্ময় শুধু শুনেই গিয়েছে, আর যা বলার আসল বলেছে। কিছুক্ষণ পরে তন্ময় বলল, অনেক রাত হয়ে গিয়েছে, এখন রুমে যাওয়া দরকার। আর একটু থাকি না? এখানে ভালোই তো লাগছে। যদি রাস্তায় বের হয়ে হাঁটতে পারতাম তাহলে আরো ভালো লাগতে। ওকে, চলো তাহলে। কোথায়? তুমি না হাঁটতে যাবে বললে? আরে না, এমনিতেই বলছি। চলুন, ঘুমাতে হবে এবার দুজনে নিজেদের রুমে চলে গেল। তারপর ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভেঙে যেতেই আসল গিয়ে সোফায় বসে। হঠাৎ সে দরজায় কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দেয়। আরে দরজার বাহিরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে হা হয়ে তাকিয়ে থাকে। দরজা খুলে হা হয়ে তাকিয়ে আছে আসল। দরজার সামনে দাঁড়িয়ে আছে কালো কোট পরা এক লোক। আসল কখনো ওনাকে আর এই বাড়িতে দেখেনি। লোকটা নিচে থেকেই বলল, তুমি নিশ্চয়ই আসল? লোকটার কথা শুনে আসল বেশ অবাক হলো। তার মানে কৌতূহল জেগে বসে, এই অচেনা লোকটা তার নাম কিভাবে জানে? আসল প্রশ্ন করেই ফেলল, কে আপনি? আর আমার নাম কিভাবে জানেন? তখনই আসলের পিছনে এসে দাঁড়ায় বৃষ্টি। বৃষ্টি লোকটাকে দেখে বাবা বলে জড়িয়ে ধরে। আসল বুঝতে পারি এটাই বৃষ্টির বাবা। আসল তো লজ্জায় পড়ে গেল। তখনই লোকটা আসলের কাছে এসে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি হয়তো আমাকে কখনো দেখোনি, তাই চিনতে পারোনি, কিন্তু আমি তোমার কথা এত বেশি শুনেছি যে তোমাকে দেখেই বুঝতে পারছি তুমিই আছো। তারপর উনি চলে গেল। আসল এখনো সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আসল সোফায় গিয়ে বসে। তখন আসলের কাছে আসে তন্ময় আর আনমু। কি ব্যাপার আসল, কি হয়েছে তোমার? মন খারাপ দেখাচ্ছে কেন? আসলে আন্টি, আমি না স্যারকে চিনতে পারিনি, তাই ওনাকেও অনেকক্ষণ বাহিরে দাঁড় করিয়ে রেখেছিলাম। পাগলি মেয়ে, এতে মন খারাপের কি আছে? উনি তোমার আঙ্কেল হয়, স্যার বলার প্রয়োজন নেই। আন্টি, একটা কথা বলতেই হবে, আঙ্কেল কিন্তু এখনো অনেক স্মার্ট। আমি কি আনস্মার্ট নাকি? না, সেটা বলিনি। আপনিও খুব সুন্দরী। আমি তো ভেবেছি আঙ্কেল হয়তো কিছুটা রাগী হবে, কিন্তু আঙ্কেলও ঠিক আপনাদের মতোই। কিন্তু আপনার ছেলেটা একটু অন্যরকম। কেমন? জানি না। লজ্জা পাচ্ছ দেখছি। যাও, ওকে ঠিক করার দায়িত্ব তোমাকে দিলাম। আমাকে? আমি কিভাবে ঠিক করব? উনি যে রাগী, আমার তো এমনিতেই ভয় করে ওনার সামনে গেলে। পাগলি মেয়ে একটা। তাদের কথার মাঝে আগমন ঘটে তন্ময়ের। আম্মু, আজকে আমার একটা ফ্রেন্ডের ছোট ভাইয়ের বার্থডে পার্টি আছে, আমি সন্ধ্যায় সেখানে যাব। ঠিক আছে, সাথে করে আসলকে নিয়ে যা। আসল কেন যাবে? মেয়েটা সারাক্ষণ তো ঘরে বন্দি হয়ে থাকে, একটু বাহিরে গেলেও ভালো লাগবে। তুই যাওয়ার সময় ওকে সাথে করে নিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে। এই কথা বলে তন্ময় বাহিরে চলে গেল। আসল অনেক খুশি হলো। অনেকদিন পর সে বাহিরে যেতে পারবে। দেখতে দেখতে সন্ধ্যা এলো। তন্ময় রেডি হয়ে বসে অপেক্ষা করছে আসলের জন্য। আসলকে বৃষ্টি খুব সুন্দরভাবে সাজিয়ে নিচে নেমে আসছে।
তখনই তন্ময়ের চোখ পড়ে আঁচলের দিকে। তন্ময় এক দৃষ্টিতে তাকিয়ে আছে আঁচলের দিকে। নীল একটা শাড়িতে আঁচলকে খুব সুন্দর দেখাচ্ছে। তন্ময় যেন চোখ ফেরাতে পারছে না, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তন্ময়। বৃষ্টি কখন আঁচলকে নিয়ে তন্ময়ের সামনে চলে আসছে তন্ময় বুঝতে পারেনি। কিরে ভাইয়া, ওইদিকে তাকিয়ে আছিস কেন? আঁচল তো এখানে। বৃষ্টির কথা শুনে তন্ময়ের গোড় কাটে। কই, কি দেখছি? দেরি হয়ে যাচ্ছে আমাদের, এক্ষুনি বের হতে হবে। তন্ময় কথা ঘুরিয়ে আঁচলকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ে। তারপর দুজনে গাড়ির মধ্যে উঠে বসে। আঁচল গিয়ে গাড়ির পিছনের সিটে বসে আর তন্ময় গাড়ি ড্রাইভিং করছে। তন্ময় কিছুক্ষণ পর পর লুকিং গ্লাস দিয়ে আঁচলকে দেখছে। আঁচলও কয়েকবার বুঝতে পারে। আঁচল বলেই ফেললো, এভাবে বারবার আমার দিকে না তাকিয়ে মন দিয়ে গাড়ি ড্রাইভিং করেন, না হলে যে কোনো সময় বিপদ হতে পারে। আঁচলের কথা শুনে তন্ময় থতমত খেয়ে বলতে থাকে, কি কই পিছনে দেখছে? তন্ময়ের কথা শুনে আঁচল মুচকি একটা হাসি দেয়। আঁচল বাহিরের দৃশ্য উপভোগ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে গাড়ি গিয়ে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। বাড়িটা খুব সুন্দরভাবে লাইটিং করেছে। তন্ময় গাড়ি থেকে নেমে আঁচলকে বাহিরে আসতে বলে। আঁচলও দেরি না করে বের হয়ে তন্ময়কে অনুসরণ করে সামনের দিকে যেতে থাকে। তখনই তন্ময়ের বন্ধু বিজয় তন্ময়ের কাছে এসে বলল, কিরে তুই এতক্ষণে আসলি? একটু দেরি হয়ে গেছে। তখনই বিজয়ের চোখ পড়ে আঁচলের দিকে। বিজয় তন্ময়কে বলল, দোস্ত উনি কি আঁচল নাকি? বিজয়ের কথা শুনে আঁচল অবাক হয়ে গেল। আঁচলের নামও কিভাবে জানলো? কেমন আছে? বা তখনই তন্ময় বিজয়কে থামিয়ে দিয়ে বলল, ভিতরে চল, এখানে দাঁড়িয়ে কথা বলবি নাকি? যেতে যেতে তন্ময় বিজয়কে কিছু একটা বলে, যেটা আঁচল শুনতে পায়নি। কিছুক্ষণের মধ্যে পার্টি শুরু হয়ে গেল। তন্ময় বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত। আঁচল একটা চেয়ারে বসে আছে একাই। তার সামনে হরেক রকম খাবার দেওয়া আছে। আসলে চোখ বারবার তন্ময়ের দিকে যাচ্ছে। তন্ময় কেমন যেন অদ্ভুত, সবার সাথে কেমন যেন মিশে যেতে পারে খুব সহজে। তখনই আঁচলের কাছে একটা ছেলে আসে। হাই, আমি রনি। আঁচলের দিকে তাকিয়ে কথাটা বলল রনি। আঁচল বলল, জি আমি আঁচল। বুঝতে পারি? জি। কার সাথে এসেছেন? আপনাকে তো এর আগে কখনো দেখিনি বলে মনে হয় না। আমি তন্ময়ের সাথে এসেছি। ও, আপনি সেই আঁচল যাকে তন্ময় পতিতা হোটেল থেকে নিয়ে আসছে? কথাটা শুনে আঁচলের মন খারাপ হয়ে গেল। আঁচল বুঝতে পারে তন্ময় সবাইকে আঁচলের ব্যাপারে বলে দিয়েছে। এটা আঁচলের মনে খুব খারাপভাবে আঘাত করে। আঁচল মাথা নিচু করে বসে আছে। তখন রনি বলল, তন্ময় তো ব্যস্ত আছে, চলেন আমার সাথে, কিছুক্ষণ দুজনে একটু আনন্দ করি। মানে কি বলতে চাইছেন আপনি? বুঝতে পারছেন না? আরে টাকা নিয়ে চিন্তা করবেন না, আমি বাড়িয়ে দেব, আমাকে কিছু সময় দিলেই হবে, ততক্ষণে তন্ময়ও কিছু জানতে পারবে না। এই কথা বলে রনি যখনই আঁচলের হাত ধরে, আঁচল রেগে গিয়ে রনির হাত ছাড়িয়ে গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড়ের শব্দ শুনে সবার দৃষ্টি আসে আঁচলের দিকে। তন্ময় সাথে সাথে আঁচলের কাছে এসে বলল, আঁচল কি হয়েছে? রনি গালে হাত দিয়ে রাগে গুজগুজ করছে। আঁচল কিছু বলার আগে রনি বলল, এই পতিতা মেয়ের অনেক তেজ, আমার গায়ে হাত তুলছে, ওকে তো আজ আমি। এই কথা বলে রনি আঁচলের চুলের মুঠি চেপে ধরে। এটা দেখে তন্ময়ের শরীরে যেন আগুন ধরে যায়। তন্ময় রনির হাত ছাড়িয়ে রনিকে বলল, তোর সাহস কিন্তু খুব বেড়ে যাচ্ছে। তুই সাহসের কি দেখলি? তুই তো এই মেয়েকে ব্যবহার করার জন্য রেখেছিস তোর সাথে। আমি না হয় কিছুক্ষণ থাকতে বলছি, আমি তো টাকা বাড়িয়ে দেবো বলছি। তন্ময় এবার রেগে গিয়ে রনির নাক বরাবর একটা ঘুষি দিতে রনির নাক দিয়ে ব্লিডিং শুরু করে। রনি নাকে হাত দিয়ে দেখে রক্ত পড়ছে। তুই একটা পতিতার জন্য আমার গায়ে হাত তুললি? আরে তুই তো এই মেয়েকে ব্যবহার করে 2 দিন পরে ছুঁড়ে ফেলে দিবি। তন্ময় নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। রনিকে এবার মারতে মারতে মাটিতে শুয়ে দেয়। তখনই তন্ময়ের বাকি বন্ধুরা এসে তন্ময়কে আটকে দেয়। রনি তন্ময়কে হুমকি দিয়ে এখান থেকে চলে যায়। আসলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তন্ময় নিজেকে অনেক বড় অপরাধী মনে করছে। তার জন্য তো আজ আঁচলকে এত কথা শুনতে হয়েছে। সরি। আঁচল কোনো কথা বলল না। তন্ময় আঁচলকে নিয়ে বাসায় চলে গেল। কিছুক্ষণ আগেও হাসি খুশিতে থাকা মেয়েটা হঠাৎ করে মনমরা হয়ে গিয়েছে। এই ব্যাপারটা তন্ময়ের কাছে খুব খারাপ লাগে। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যায়। তন্ময় বাসায় গিয়ে মা বাবাকে চিৎকার দিয়ে ডাকতে শুরু করে। তন্ময়ের ডাকে সবাই নিচে চলে আসে। তন্ময়ের আম্মু কাছে এসে বলল, কিরে কি হয়েছে? এ কি, আঁচলের মন খারাপ কেন? ওখানে কি কোনো ঝামেলা হয়েছে? আম্মু, আমি কালকের মধ্যে আঁচলকে বিয়ে করব, তোমরা সব কিছুর ব্যবস্থা করো। তন্ময়ের কথা শুনে আঁচল রীতিমতো অবাক হয়ে যায়। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তন্ময় রেগে আছে, তাই সে হয়তো এমন ডিসিশন নিয়েছে। কথাটা বলে তন্ময় উপরে চলে গেল।
সবাই হতবাক হয়ে আছে, কিন্তু আসল বাদে বাকি সবাই খুশি, কারণ সবাই আসলকে খুব পছন্দ করে। তন্ময়ের আম্মু আসলের কাছে এসে বলল, আসল ওখানে কি কোনো ঝামেলা হয়েছে? আসল এবার সব কিছুই খুলে বলল, যাক সমস্যা নেই, আমার ছেলেটা রাগের মাথায় সঠিক একটা ডিসিশন নিয়েছে এই প্রথম। আসল শুধুই ঝামেলা হয়েছে এটাই বলছে, কিন্তু ছেলেটা যে আসলকে বাজে কথাগুলো বলেছে সেটা বলেনি। এটা শুনলে হয়তো উনিও কষ্ট পাবে। আন্টি, এটা হয় না, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। আর তুমিও বিয়ের জন্য প্রস্তুতি নাও, আমি আমার ছেলের জন্য তোমার মতো একটা মেয়ে খুঁজেছি। বৃষ্টি এসে আসলকে নিয়ে তার রুমে চলে যায়। আসলকে কিছু বলার সুযোগ দেয়নি। আসল নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তন্ময়ের রুমের দিকে চলে যায়। আসল তন্ময়ের রুমের দরজার সামনে গিয়ে দরজার মধ্যে টোকা দিতে ভিতর থেকে তন্ময় বলে ওঠে, দরজা খোলা আছে, ভিতরে আসো। আসল ভিতরে গিয়ে দেখে খাটের উপর বসে আছে তন্ময়। তন্ময় এখানে আসলকে দেখে বসা থেকে দাঁড়িয়ে বলল, তুমি এখানে কিছু বলবে নাকি? আপনি এসব কি শুরু করেছেন? ছেলে খেলা পেয়েছেন আমাকে? কি বলতে চাইছো ক্লিয়ার করে বলো। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি আমার জন্য অনেক করেছেন, আর কিছু করার দরকার নেই। আমি আপনাদের বাসা থেকে চলে যাব। আর কিছু বলবে? বলা শেষ হলে নিজের রুমে যাও, অনেক রাত হয়েছে। বিয়ের আগে আমাদের একসাথে দেখলে বাবা মা কি মনে করবে? দেখুন, আমি পান করছি না, আমি চলে যাব। আপনি হুট করে একটা ডিসিশন নেবেন আর আমি রাজি হয়ে যাব কিভাবে ভাবলাম? এই কথা বলে তন্ময় আসলের দিকে এগিয়ে যায়। তন্ময়ের এগিয়ে আসতে দেখে আসল পা টিপতে টিপতে পিছনে যেতে থাকে। আসল যতই পিছনের দিকে যাচ্ছে তন্ময় ততই এগিয়ে আসছে। একটা সময় আসল দেওয়ালে ঠেকে দাঁড়িয়ে যায়। তন্ময় আসলের দুই সাইডে হাত দিতে আসলের বুকের ভিতর দুপ দুপ শব্দ করা শুরু হয়। ক্রমশ আসলের নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। তন্ময় নিজের মুখ আসলের ঠোঁটের দিকে এগিয়ে নিতে আসল চোখ বন্ধ করে। আসলের অবস্থা দেখে তন্ময় হেসে ওঠে আর আসলের থেকে সরে এসে খাটের উপরে বসে পড়ে। আসল হাসির শব্দ শুনে চোখ খুলে তাকায়। বুঝতে পেরেছ? না বুঝতে পারলে রুমে গিয়ে ভাবো। আসল কোনো কথা বলতে পারলো না। সে দৌড়ে তন্ময়ের রুম থেকে বের হয়ে বৃষ্টির রুমে চলে গেল। আসল রুমে গিয়ে দেখে বৃষ্টি বসে আছে। বিয়ের আগে হবু হাজব্যান্ডের সাথে বেশি কথা বলতে নেই ভাবি। আসল কিছুই বলতে পারল না। সে গিয়ে শুয়ে পড়ে। বৃষ্টি বুঝতে পারে আসল লজ্জা পেয়েছে, তাই সেও আর কোনো কথা না বলে ঘুমিয়ে পড়ে। সকালে সবাই নাস্তা করতে যায়। তখনই তন্ময়ের আব্বু তন্ময়কে বলল, তন্ময়, আমরা কি তাহলে বিয়ের আয়োজন শুরু করব নাকি? হ্যাঁ মা, আসল তোমার কোনো আপত্তি না থাকলে আমরা তাহলে আজকের মধ্যে সব রেডি করে ফেলি। আগামীকাল তোমাদের বিয়ে। আসল কিছুই বলতে পারছে না। সে লজ্জায় মাথা নিচু করে রেখেছে। সবাই বুঝতে পারে আসলের কোনো আপত্তি নেই। তাহলে আমি আবার আমার অফিসের সবাইকে ইনভাইট দিয়ে দিচ্ছি। আজকের মধ্যে লাইটিং হয়ে যাবে, কাল বিয়ে। তারপর সবাই খাবার খেয়ে নেয়। তন্ময় খাবার খেয়ে নিজের রুমে চলে গেল। তন্ময়ের পিছনে আসলও গেল। আপনাকে আমার কিছু কথা বলার ছিল। কি কথা? আপনি কি ভেবে চিন্তে ডিসিশন নিয়েছেন? হ্যাঁ, আর সব থেকে বড় কথা, তোমাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গিয়েছে। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আসলে সামনে হাঁটু গেড়ে বসে পড়ে তন্ময়। আসল, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তোমাকে নিজের করে পেতে চাই। উইল বি ইউ মাইন বাচ্চার আম্মু? তন্ময়ের এমন প্রপোজে খিলখিল করে হেসে দেয় আসল। এটা কেমন প্রপোজ হলো? ইউনিক। তন্ময় উঠে আসলের হাত ধরে বলল, হবে কি তুমি আমার প্রিয়তমা? আমাকে সুযোগ দিবে তোমার পাশে থাকার? আসল লজ্জায় লাল হয়ে গেল। সে মুখে কিছু না বলে মাথা নাড়িয়ে হা বলল। তন্ময় সাথে সাথে আসলকে জড়িয়ে ধরে। এই যে মিস্টার, আমাদের এখনো বিয়ে হয়নি। ও আচ্ছা, সরি। আসল তন্ময়ের রুম থেকে বের হয়ে চলে গেল। দেখতে দেখতে চলে এলো বিয়ের দিন। বাড়িতে লাইটিং করা হয়েছে। বাড়িতে অনেক মেহমান এসেছে। আসলকে রেডি করে নিয়ে আসা হলো। সাথে তন্ময় আছে। দুজনকে চেয়ারে বসানো হলো। সবাই দুজনকে শুভেচ্ছা জানাচ্ছে। হঠাৎ করে একজন আসলের কাছে এসে শুভেচ্ছা জানাতেই আসল দাঁড়িয়ে যায়। বাবা, আপনি? আসলের মুখে বাবার শব্দটা শুনে সবাই হতবাক হয়ে যায়। আসলের বাবা এতক্ষণ ধরে নিজের মেয়েকে খেয়াল করেনি। সেও আসলকে এখানে দেখতে পেয়ে খুশিতে কান্না করে দিয়েছে। এদিকে পুরো পরিবেশ স্তব্ধ হয়ে গিয়েছে। আচল, মা, আমি তোদের অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তুই এতদিন কোথায় ছিলি মা? বাড়ি থেকে বের করে দিয়ে খোঁজার কারণ বুঝলাম না। আপনি তো আমাদের বাসা থেকে বের করে দিয়েছেন। আমার অসুস্থ মাকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি। কত বিপদ গিয়েছে আমাদের উপরে, আপনি তো তা জানেন না।
আপনাকে বাবা বলে ডাকতেও আমার খারাপ লাগছে, কিন্তু আপনাকে এখানে দেখে নিজের আবেগ কন্ট্রোল করতে পারিনি। প্লিজ ক্ষমা করবেন আপনাকে বাবা বলে ডাকার জন্য। মারে, তুই আমাকে ক্ষমা করে দে। সেদিন আমি তোদের সাথে খারাপ আচরণ নিজে থেকে করিনি, আমাকে বাধ্য করা হয়েছে। তোরা চলে যাওয়ার পরে সেই মহিলা আমাকেও বাসা থেকে বের করে দিয়েছে। আমার সাথে ছলনা করে আমাদের সবকিছুই তার নামে করে নিয়েছে। সেদিন তোদের বাসা থেকে বের না করলে তোদেরকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে। আমি সেদিন নিজেও অনেক কান্না করেছি। আমি জানি আমি তোদের অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমি তোদের বাঁচতে এমন অন্যায় করেছি, আমাকে তুই ক্ষমা করে দিস মা। আমি জানি ক্ষমার অযোগ্য, পারলে ক্ষমা করে দিস। তোর মাকেও বলিস আমাকে ক্ষমা করে দিতে। মা আর নেই, মানে মা মারা গিয়েছে, আমার জন্য সবকিছু হয়েছে। মানুষটাকে আমি পশুর মতো আচরণ করেছি। আমি ভালো স্বামী অথবা ভালো বাবা হওয়ার যোগ্য না। আসলের বাবা তন্ময়ের বাবার কাছে গিয়ে বলল, স্যার আমি জানি আমার মেয়ে আপনাদের এখানে সুখে থাকবে, তবুও বলছি এই মেয়েটাকে দেখে রাখবেন। আমি বাবার দায়িত্ব কখনো ভালোভাবে পালন করতে পারিনি। আপনি অনেক বড় মনের মানুষ, আপনার বাড়ির বউ হয়ে থাকাটা আসলের ভাগ্যের ব্যাপার। স্যার আমি আপনার অফিসের সামান্য একজন কর্মচারী, আমার মেয়ে বলতে চাই না, কারণ আমি বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছি। মেয়েটাকে দেখে রাখবেন স্যার। উনি আসলের কাছে গিয়ে বলল, তোর জন্য দোয়া করি, তুই সুখী হ, আর পারলে এই বাবাকে ক্ষমা করে দিস। আসলের মাথায় হাত বুলিয়ে দিয়ে উনি চলে যেতে নিলে আসল হাত ধরে বলে, বাবা আজ আমার বিয়ে, মা তো আমাকে ছেড়ে চলেই গিয়েছে, তুমিও চলে যাবে আমাকে ছেড়ে। বাবা মেয়ে দুজনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে শুরু করে। বাবা মেয়ের এমন দৃশ্য দেখে সবার চোখে পানি চলে এসেছে। তন্ময় বাবা আসলের বাবার কাঁধে হাত উপরে রেখে বলল, বিআই সাহেব বিয়ের কাজ তাহলে এবার শুরু করি, কি বলেন? স্যার আমি আপনার অফিসের থাকার কথা বলতে হবে না, আজ থেকে আপনি আমার বিয়াই। দুজন কোলাকুলি করি। তারপর কিছুক্ষণের মধ্যেই বিয়ে হয়ে যায় আসল আর তন্ময়ের। সবাই অনেক খুশি। আসল বাসর ঘরে বসে অপেক্ষা করছে তন্ময়ের জন্য, কিন্তু তন্ময় এখনো এলো না। রুমটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। বড় একটা ঘুমটা টেনে বসে আছে আঁচল। কিছুক্ষণের মধ্যেই তন্ময়ের আগমন ঘটে। তন্ময় এসে আসলের পাশে বসে। আঁচল তন্ময়ের পা ছুঁয়ে সালাম করে। তারপর আঁচল আবার বড় একটা ঘুমটা টেনে বসে পড়ে। তন্ময় আঁচলের ঘুমটা সরিয়ে আঁচলের মুখ উপরের দিকে তুলে বলল, আজ আমার বউকে তো খুব সুন্দর লাগছে, যেন আকাশ থেকে নেমে আসে একটা লাল পরি। আমি নতুন করে তোমার প্রেমে পড়েছি আঁচল। আঁচল তো লজ্জা লাল হয়ে গেল। আপনি এবার বেশি বেশি বলছেন, আমার লজ্জা লাগে না বুঝি? ইস রে, আমার লজ্জাবতী লতা। লতা না আমি আঁচল। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। কি বাসর রাতে মানুষ ঘুমায় নাকি? আজ তোমাকে নিজের করে পেয়েছি আর বলছো ঘুমাতে? আচ্ছা আপনি জেগে থাকুন, আমি ঘুমাই। ওকে না ও বউ শোনো। তন্ময়ের এসব দেখে আঁচল মুচকি মুচকি হাসছে। কি হয়েছে? হবে নাকি? কি হবে? আরে ওইটা অদ্ভুত। ওইটা কোনটা? না না বললে কিছু হবে না। ওকে। এই কথা বলে তন্ময় লাইট অফ করে দিল। তো ভিউয়ার্স, গল্পটা এখানেই শেষ। গল্পটার কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে গল্পটাকে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।